প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহে ন্যায় আজও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ফিন্যান্স বিষয়টির একটি অধ্যায়, মূলধন ব্যয় অধ্যায়টি আমরা পড়তেছিলাম, যেটা ইংরেজিতে বলা হয় কস্ট অফ ক্যাপিটাল। সেই অধ্যায়টির বিগত ক্লাসগুলোতে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ঋণ মূলধনের ব্যয় ও অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়। এই দুই মূলধনের ব্যয় আমরা নির্ণয় করা শিখেছিলাম। আজকে আমরা এই মূলধন ব্যয় অধ্যায়টির আরেকটি দীর্ঘমেয়াদী মূলধনের ব্যয় নির্ণয় করা শিখব, সেটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধনের ব্যয়। তাহলে আমরা সবাই দেখি, আজকে যেটা শিখব সেটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধনের ব্যয়। আচ্ছা, সাধারণ শেয়ার মূলধনের ব্যয় ইংরেজিতে কি বলবো? তাহলে আমরা এটা কস্ট অফ কমন স্টক অথবা কস্ট অফ অর্ডিনারি শেয়ার, অর্থাৎ সাধারণ শেয়ার মূলধনের ব্যয়। এখন এটাকে আমরা সংক্ষিপ্ত নামে চিনব, কেই। দেখো, তোমাদেরকে আগের ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের যেই 3টা ক্লাস আমরা করেছি সেখানে আমরা শিখেছিলাম যে এইখানে আমরা শিখি ঋণ মূলধনের ব্যয়, যেটাকে সংক্ষেপে আমরা নাম দিয়েছি কেডি। তারপর অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়, সেটাকে নাম দিয়েছি কেপি। এই তৃতীয় অংশে আসছি সাধারণ শেয়ার মূলধনের ব্যয়, যার নাম হচ্ছে কেই। এবং তারপরে আমরা শিখব সংরক্ষিত আয় মূলধনের ব্যয়, অর্থাৎ কে আর। এবং এই চারটি একত্রে যে মূলধন ব্যয় নির্ণয় করব সেটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ভারযুক্ত গড় মূলধন ব্যয়। তাহলে আজকে আমরা এই অংশটা শেষ করি, সাধারণ শেয়ার মূলধনের ব্যয়। তাহলে প্রথমে হচ্ছে যে সাধারণ শেয়ার কি। আমরা জানি যে শেয়ার বলতে সাধারণ শেয়ার কি বোঝায়। একটি যৌথ মূলধনী কোম্পানি যখন শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, তখন এই যে মূলধন সংগ্রহ করলো যে দলিল বা সার্টিফিকেটের মাধ্যমে, সেটা হচ্ছে শেয়ার। অর্থাৎ শেয়ার হচ্ছে প্রতিটি মূলধনের মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশটা বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয়। তখন যিনি শেয়ার কিনবেন, বিনিয়োগকারী, তিনি শেয়ারের বিপরীতে প্রত্যাশা করে লভ্যাংশ। তাহলে যিনি শেয়ার কিনবেন, বিনিয়োগকারীর জন্য এই শেয়ার ক্রয় করাটা হচ্ছে বিনিয়োগ, এবং তার বিপরীতে সে লভ্যাংশ পায়, সেটা হচ্ছে বিনিয়োগকারীর জন্য আয়। অপরদিকে যেই কোম্পানি শেয়ার ইস্যু করলো, অর্থাৎ শেয়ার বিক্রি করলো, ওই কোম্পানির জন্যে এই যে লভ্যাংশটা দিবে সেটা হচ্ছে ব্যয়। এখন কোম্পানির জন্য কি পরিমাণ লভ্যাংশ দিবে, কত হারে লভ্যাংশ দিবে এবং এই ব্যয়টা কত হবে, সেটাই হচ্ছে কেই বা অগ্রাধিকার সাধারণ শেয়ার মূলধনের ব্যয়। তো এটা আমরা এখন নির্ণয় করা শিখি। এটার জন্য আমাদের কয়েকটি সূত্র আমরা ব্যবহার করব। যেমন সূত্র কেই সমান D0 ভাগ P0 ইন্টু 100। কেই সমান D0 ভাগ P0 ইন্টু 100। আচ্ছা, আবার কেই সমান D1 ভাগ P0 প্লাস জি গুণ 100। এখানে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে ভালো হয়। এটা একটা। আর আরেকটা আছে আবার, কেই সমান RF প্লাস RM মাইনাস RF গুণন বিটা। আচ্ছা, এখন এখানে আমরা 3টা সূত্র ব্যবহার করলাম, খেয়াল করো। 1 2 3 নাম্বারই দিয়ে দিই, 1 2 3। হয় আমার প্রশ্নের তথ্য এটার সাথে মিলবে, অথবা এটা, অথবা এটা। হ্যাঁ, তো প্রথমে এখানে সূত্রটা একটু আমরা মনে রাখার বা একটু ব্যাখ্যাটা শুনলে তোমার খুব সহজে তুমি মনে রাখতে পারবে সূত্রটা। আচ্ছা, ব্যাখ্যাটা কিরকম দেখো। আচ্ছা, ব্যাখ্যাটা হলো যে সাধারণ শেয়ারের ব্যয়, এটা হচ্ছে তোমার অতীত লভ্যাংশ পদ্ধতি। অতীত লভ্যাংশ কিরকম? বিগত বছরগুলোতে যে হারে লভ্যাংশ দিয়ে আসছে সেটাই বলবৎ রয়েছে। অর্থাৎ লভ্যাংশ অতীতে যা ছিল এখনো তাই, ভবিষ্যতে তাই থাকবে। অর্থাৎ লভ্যাংশের হ্রাস বৃদ্ধি ঘটবে না। এই অবস্থায় আমার প্রথম সূত্র ব্যবহার করতে হবে। যদি লভ্যাংশ হ্রাস বৃদ্ধি ঘটে, লভ্যাংশ হ্রাস বৃদ্ধি যদি ঘটে, তাহলে হ্রাস বৃদ্ধি ঘটলো, এর মানে হচ্ছে যে লভ্যাংশ 10% বৃদ্ধি পেল অথবা 5% হ্রাস পেল, তখনই দ্বিতীয় সূত্রটি ব্যবহার হবে। এই হ্রাস বৃদ্ধির বিষয়টা হচ্ছে জি বা গ্রোথ রেট। আচ্ছা, আর তৃতীয়টা হচ্ছে যদি প্রশ্নে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল CAPM বা মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল
এটা যদি উল্লেখ থাকে এবং এই তথ্যগুলো যদি দেয়া থাকে যে আরএফ আরএম বিটা এই তথ্যগুলো যদি দেয়া থাকে তাহলে তৃতীয় পদ্ধতিটির সাহায্যে আমাদের অঙ্কটি করতে হবে। তোমাদের ঝুঁকি ও মুনাফার হার যেই চ্যাপ্টারটা আমি পড়িয়েছিলাম সেখানে কিন্তু এই সিএপিএম মডেলের আমরা ব্যাপক পড়েছিলাম, এটা এখানেও রয়েছে। তো এখন আবার একটু বলি যে তিনটা কখন কোনটা, এটা হবে অতীত লভ্যাংশ মডেল, এটা হচ্ছে লভ্যাংশ হ্রাস বৃদ্ধি মডেল এবং এটা হচ্ছে সিএপিএম মডেল। আচ্ছা, এখন প্রশ্নে কোন মডেল উল্লেখ নাও থাকতে পারে, তাহলে তুমি কিভাবে বুঝবা? প্রশ্নের তথ্য যদি অর্থাৎ লভ্যাংশ হ্রাস বৃদ্ধির পরিমাণ যদি দেয়া না থাকে তাহলে আমার এটা, লভ্যাংশ হ্রাস বা বৃদ্ধির পরিমাণ যদি দেয়া থাকে অর্থাৎ এই যে জি এর মান গ্রোথ রেট তাহলে দ্বিতীয়টা, আর যদি আরএফ আরএম এগুলো দেয়া থাকে তাহলে তৃতীয় সূত্রটি ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় একটু তোমাকে খেয়াল করতে হবে, দেখো সেটা হচ্ছে এখানে D0 এটা কি এবং আরেকটা দেখো D1, দুইটা তথ্য তোমার এখানে আছে D0 D1। আচ্ছা, D0 হচ্ছে ইংরেজিতে বলা হয় কারেন্ট ডিভিডেন্ড অর্থাৎ বাংলা হলো তোমার চলতি লভ্যাংশ। তাহলে D0 হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড বা চলতি লভ্যাংশ। চলতি লভ্যাংশ মানে হচ্ছে যে বিগত বছর থেকে যেটা দিয়ে আসছে সেটাই এখন চলবে, আগামী বছরগুলোতে চলবে, লভ্যাংশ কোনো হ্রাস বৃদ্ধি ঘটবে না, এর জন্য এটাকে অতীত লভ্যাংশ পদ্ধতিও বলা হয়, যেটা D0 কারেন্ট ডিভিডেন্ড। অর্থাৎ এটা পরীক্ষা এভাবে থাকে যে বর্তমানে এই প্রতিষ্ঠান 10 টাকা হারে শেয়ার প্রতি লভ্যাংশ দিচ্ছে অথবা লভ্যাংশের হার 10%। আচ্ছা, এটা হলো তোমার D0। আচ্ছা, তারপর D1 যেটা সেটা হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ। প্রত্যাশিত লভ্যাংশ, এখন প্রত্যাশিত লভ্যাংশটা হচ্ছে যে এবছর যা লভ্যাংশ দিচ্ছে আগামী বছর তার থেকে বাড়বে বা কমবে, অর্থাৎ লভ্যাংশ হ্রাস বৃদ্ধি ঘটবে, তখন এই দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ এই যে D1 ব্যবহার হচ্ছে। তাহলে D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ বা আগামী বছরের লভ্যাংশ, এটাকে বলা হয় D1। আচ্ছা, তারপর জি এর মান আছে, দেখো আমি সূত্রটা মুছলাম, এই যে জি, এই জি কে ইংরেজিতে বলা হয় গ্রোথ রেট বা লভ্যাংশ বৃদ্ধির হার। লভ্যাংশ বৃদ্ধির হার, বৃদ্ধির হার বলতে লভ্যাংশ বৃদ্ধির হার, লভ্যাংশ কি হারে বাড়বে সেটা হচ্ছে জি। আচ্ছা, তারপরে আমাদের সূত্রে আরেকটি রয়েছে P0, এটা হচ্ছে শেয়ারের বাজার মূল্য, শেয়ারের বাজার মূল্য বা প্রাইস পার শেয়ার, শেয়ারের বাজার মূল্য হচ্ছে P0। আচ্ছা, এখন প্রশ্নে অনেক সময় এরকম হয় যে তোমার দেয়া আছে প্রশ্নে D0, মনে করি D0 দেয়া আছে ধরে নিলাম 5 টাকা, কিন্তু আমার গ্রোথ মডেলে করতে হবে অর্থাৎ আমার D1 প্রয়োজন, তখন একটি ছোট সূত্র খেয়াল রাখতে হবে, D1 সমান D0 ইন্টু 1 প্লাস জি, এবং মনে করি D0 5 টাকা, 1 প্লাস ধরি গ্রোথ রেট 5%, তাহলে 5% মানে 0.05, তাহলে যোগ করে এটার সাথে গুণ দিলে আমার D1 বের হয়ে যাবে। তাহলে D1 এর সাথে D0 সম্পর্কটা তোমাদের বুঝতে হবে। এই তথ্যটুকু মনে রাখলে তুমি অতীত লভ্যাংশ পদ্ধতি আর লভ্যাংশ বৃদ্ধির পদ্ধতি এই দুইটা কভার হয়ে যাবে। আচ্ছা, তৃতীয় একটা আছে যেটা যে সূত্রটি সেটা হচ্ছে এই যে এরকম একটি সূত্র আমরা লিখলাম যে KE সমান RF প্লাস RM মাইনাস RF গুণন বিটা। আচ্ছা, এখন এটা মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আচ্ছা, এটার ব্যাখ্যাটা দেখো, এটা হচ্ছে RF, RF মানে হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার, অর্থাৎ কোনো বিনিয়োগ থেকে সর্বনিম্ন যে পরিমাণ আয় আসবে সেটাই হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার। যেমন তোমার গভর্নমেন্ট ট্রেজারি বিল, সেখান থেকে যে আয়টা আসবে সেটা ঝুঁকিমুক্ত, অর্থাৎ এটা স্থির থাকে, এর জন্য এটা RF। তাহলে RF হচ্ছে রিস্ক ফ্রি রেট, ঝুঁকি মুক্ত আয়। আচ্ছা, তাহলে আমরা RF কে চিনব হচ্ছে ঝুঁকি মুক্ত আয় বা আয়ের হার, ঝুঁকি মুক্ত আয়ের হার, রিস্ক ফ্রি রেট RM। আচ্ছা, এখানে যে অংশটুকু আছে এটা হচ্ছে বাজার ঝুঁকি, তাহলে ঝুঁকিমুক্ত আয়ের হার ও বাজার ঝুঁকির সমষ্টি হচ্ছে কোনো শেয়ারের প্রত্যাশিত আয়ের হার। তাহলে এটা কিন্তু তুমি সূত্রের মাধ্যমে এই থিওরিটা মনে রাখবা। আবার খেয়াল করে খুব
ঝুঁকিমুক্ত আয়ের হার ও বাজার ঝুঁকি এর সমষ্টি হলো কোনো বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হার। অর্থাৎ কোনো সিকিউরিটির ঝুঁকিমুক্ত আয় ও বাজার আয়ের সমষ্টি হচ্ছে ওই সিকিউরিটির মোট আয়ের হার, অর্থাৎ কোম্পানির জন্য ওই শেয়ারের ব্যয়। আচ্ছা, আরএম হচ্ছে মার্কেট রিটার্ন, মানে বাজার আয়, মার্কেট রিটার্ন। আর বি হচ্ছে বিটা, বিটা দ্বারা ঝুঁকির পরিমাণ বোঝায়, বিটা দ্বারা তোমার ঝুঁকির পরিমাণ বোঝায়। আচ্ছা আচ্ছা, আবার মার্কেট রিস্ক প্রিমিয়াম আরএম মাইনাস আরএফ, এটা হচ্ছে মার্কেট রিস্ক প্রিমিয়াম এই অংশটুকু, আর এটাকে বাংলা বলা হয় বাজার ঝুঁকি। তাহলে ঝুঁকিমুক্ত আয়ের হার ও বাজার ঝুঁকি এর সমষ্টি হলো কোনো স্টক বা শেয়ারের প্রত্যাশিত আয়ের হার। তাহলে আমরা এই তিনটা তথ্য দিয়ে তৈরি করে ফেলতে পারবো এই মডেলটি। তাহলে আমরা এখন একটি অঙ্কের মাধ্যমে এই তিনটা সূত্র দেখার চেষ্টা করি। তাহলে আমরা একটা অঙ্ক নেই। ওকে, আচ্ছা, এটা তাহলে আমি মুছলাম। আচ্ছা, ধরি একটা প্রশ্নে প্রবলেম 1 মনে করি 1 নাম্বার, আমরা দেখি 3-4টা অঙ্ক করতে পারি কিনা। প্রথমে প্রবলেম 1 মনে করি যে আমি একটি প্রশ্ন তোমাদের শেয়ার করি। একটি কোম্পানি তাদের শেয়ার প্রতি 12 টাকা লভ্যাংশ প্রদান করে। খুব খেয়াল করতে হবে, একটি কোম্পানি তাদের প্রতিষ্ঠানে 12 টাকা লভ্যাংশ প্রদান করে। এখন এই লভ্যাংশটা কি এখন দেয় না ভবিষ্যতে দেয় না অতীতে দেয়, মনে করি কিছু বলা নেই। এই অবস্থায় আমরা কি করব? এখন এটা যে হ্রাস বৃদ্ধি সম্পর্কে কিছু বলা নেই, তার মানে এটা অতীত থেকে দিয়ে আসছে, এখনো দিচ্ছে। তাহলে এটাকে আমরা সংক্ষেপে বলবো D0। তাহলে দিচ্ছে 12 টাকা। আচ্ছা, শেয়ারের বর্তমান বাজার মূল্য, শেয়ারের বাজার মূল্যকে সংক্ষেপে বলা হয় P0, 150 টাকা। তাহলে শেয়ারের ব্যয় নির্ণয় করো, K ইকুয়াল টু হোয়াট। তাহলে আমি প্রশ্নটা আবার বলি। XYZ নামক একটি প্রতিষ্ঠান প্রতি শেয়ারের বিপরীতে 12 টাকা লভ্যাংশ প্রদান করে এবং উক্ত শেয়ারটির বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। এই অবস্থায় প্রতিষ্ঠানটির সাধারণ শেয়ারের ব্যয় কত? তাহলে আমরা জানি সাধারণ শেয়ারের ব্যয় হচ্ছে K। তাহলে এখানে গ্রোথ রেট নাই, তাহলে প্রথম সূত্রটি ব্যবহার হবে। তাহলে D0 হচ্ছে 12 টাকা, P0 150 টাকা ইন্টু 100। তাহলে 12কে 150 দিয়ে ভাগ 100 গুণ করলে 8% হবে। তাহলে এটা প্রথম সূত্র ব্যবহার হলো এই জন্য যে এখানে জি বা গ্রোথ রেট নাই। গ্রোথ রেট না থাকলে প্রশ্নে প্রথম সূত্রটি ব্যবহার হবে। তাহলে একটি কোম্পানি প্রতি শেয়ারের বিপরীতে 12 টাকা লভ্যাংশ দিচ্ছে, এটা কারেন্ট ডিভিডেন্ড বা চলতি লভ্যাংশ, এবং ওই কোম্পানির প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 150 টাকা। এই অবস্থায় শেয়ারের ব্যয় কত? তাহলে প্রথম সূত্র ব্যবহার হবে, কারণ এখানে গ্রোথ রেট নাই এবং RF RMও নাই। তাহলে অটোমেটিকলি আমাদের অতীত লভ্যাংশের সূত্রের সাহায্যে হবে। তাহলে D0 ভাগ P0 ইন্টু 100। তাহলে D0 12 টাকা, P0 150 টাকা, 12কে 150 দিয়ে ভাগ দিয়ে 100 গুণ দিলে 8% উত্তর। ওকে, তারপর আরেকটা অঙ্ক আমরা একটু যদি দেখি। আচ্ছা, আবার ওই ইয়েটাই নেই, ওই উদাহরণটা নেই যে একটি কোম্পানি বর্তমানে লভ্যাংশ দিচ্ছে 12 টাকা। ধরে নিলাম একটি কোম্পানি বর্তমানে, আগের সূত্রটাতেই বা আগের উত্তরে যাই, একটি কোম্পানি বর্তমানে 12 টাকা লভ্যাংশ দিচ্ছে। আচ্ছা, যা প্রতি বছর 2% বৃদ্ধি পাবে। তাহলে এই লভ্যাংশটা বৃদ্ধি পাবে মানে এই যে জি এর মান তোমার এই 2% বৃদ্ধি পাবে। শেয়ারের বর্তমান বাজার মূল্য 200 টাকা। শেয়ারের বর্তমান বাজার মূল্য মানে P0 হচ্ছে 200 টাকা। আচ্ছা, এবং উত্তরণ ব্যয় বাজার মূল্যের 5%। এখানে আরেকটা তথ্য আমরা পেলাম, উত্তরণ ব্যয় শেয়ারের বাজার মূল্যের 5%। ওকে, এই তথ্যটুকু আমাদের সামনে দেয়া আছে। এখন বলছে যে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো, K কত হবে। তাহলে প্রশ্নটা আবার একটু আমি পড়ে দেই। একটি কোম্পানি প্রতি শেয়ারের বিপরীতে লভ্যাংশ প্রদান করে 12 টাকা। এখন এখানে তুমি একটু কনফিউশনে পড়বা, এই লভ্যাংশটা কি অতীত না ভবিষ্যৎ। আচ্ছা, নিয়ম হচ্ছে যে আমাকে যদি বলে না দেয় যে এটা ভবিষ্যতে এত হবে অথবা অতীতে ছিল, তাহলে ধরে নিতে হবে এটা কারেন্ট ডিভিডেন্ড বা বর্তমান লভ্যাংশ, অর্থাৎ D0। এর জন্য D0 12 টাকা, এবং লভ্যাংশ বৃদ্ধি হয় 2%। এই গ্রোথ রেট থাকার কারণে তখন তোমার সূত্রটা ব্যবহার হবে, দ্বিতীয় সূত্রটা এই যে এটা D1 ভাগ P0 প্লাস G, এটা হওয়ার কথা সূত্র, ইন্টু 100। আচ্ছা,
এটা হবে আমাদের দ্বিতীয় সূত্রটা, ব্যবহার হলো গ্রোথ রেট থাকার কারণে। আচ্ছা, এখন এখানে তোমার একটা তথ্য অতিরিক্ত আছে, উত্তরণ ব্যয়। তাহলে উত্তরণ ব্যয় কি? ইংরেজিতে উত্তরণ ব্যয়কে বলা হয় ফ্লোটেশন কস্ট। এটা হচ্ছে নতুন শেয়ার বাজারে বিক্রি করতে গেলে শেয়ারের মূল্যের অতিরিক্ত যে অর্থ পরিশোধ করতে হয় তাকে বলা হয় ফ্লোটেশন কস্ট। তাহলে এফসি বা ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয়, এটাকে সংক্ষেপে আমরা জানবো এফসি নামে। যখন এই এফসি থাকবে তখন P0 থেকে বা শেয়ারের মূল্য থেকে এফসি বিয়োগ হবে। তাহলে এফসি কি আবারও সংজ্ঞা বলি, কারণ অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসে উত্তরণ ব্যয় বলতে কি বোঝায়। তাহলে উত্তরটা এইভাবে দিবা, উত্তরণ ব্যয় হলো নতুন কোনো কোম্পানি যখন নতুন শেয়ার বিক্রি করতে যায় তখন শেয়ারের মূল্যের অতিরিক্ত যে অর্থ ব্যয় হয়, যেমন প্রশাসনিক ব্যয়, দলিলপত্রাদির ব্যয়, স্ট্যাম্প ডিউটি, ইস্যুইং অ্যান্ড পেইং এজেন্ট চার্জ, এগুলোকে একত্রে ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয় বলে। আচ্ছা, তাহলে উত্তরণ ব্যয় আমরা বসাই। এখন এই যে সূত্রটা আমি বানালাম, এখানে দেখে D1 লাগবে। চলে আসি, আমার দেয়া আছে D0, কিন্তু আমি শিখেছিলাম D1 সমান D0 গুণ 1 প্লাস G। তাহলে D0 12 টাকা, 1 যোগ গ্রোথ রেট 2% মানে 0.2, তাহলে 12 গুণ 1.02, 12 কে 12, 12 দোকানে 24, তাহলে 12 টাকা 24 পয়সা, 12.24। তাহলে D1 পেয়ে গেলাম। তাহলে আমি এখানে D1 বসাই 12.24। P0 আমার প্রশ্নে দেয়া আছে 200 মাইনাস। এখন আমার লাগবে এফসি, এই যে এফসি উত্তরণ ব্যয়। এখন এখানে বলে দিছে প্রশ্নে দেখো 5%। এখন এই 5% কার উপর ধরবো? বাজার মূল্যের উপর ধরবো আমরা সবসময়। তাহলে আমি এফসিটা তোমার এখানে একটু দেখাই। এফসি ইকুয়াল টু, অতএব এফসি সমান 5% গুণ এই যে বাজার মূল্য হচ্ছে 200, 5 দুগুণে 10 টাকা। আচ্ছা, তাহলে এফসি হচ্ছে 10 টাকা, এখানে বসাই দিলাম এফসি 10 টাকা। আর গ্রোথ রেট জি এর মান 2% মানে 0.02 ইন্টু 100। আচ্ছা, এখানে ব্র্যাকেট ইউজ করলাম এই জন্য যে অনেক সময় কেউ চাইলে এই অংশটা সে এখানেই ক্যালকুলেশন করতে পারে, আলাদা জায়গায় না করে। ওকে, এখন আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব, এটা থেকে এটা বিয়োগ দিব, তাকে ভাগ দিব, এটা যোগ করব, সর্বশেষে 100 গুণ দিব। গুণ দিলে আমাদের ডাইরেক্ট হবে 8.44%। আমি সরাসরি লিখলাম। তাহলে এটা আমরা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে মূলধন ব্যয়, সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করলাম, যেখানে গ্রোথ রেট দেয়া আছে, উত্তরণ ব্যয় দেয়া আছে। ওকে, আচ্ছা, অনেক সময় পরীক্ষায় অনুধাবন প্রশ্ন আসে, উত্তরণ ব্যয়, এই যে উত্তরণ ব্যয় হ্রাস পেলে মূলধন ব্যয়ের উপর কি প্রভাব পড়বে, অথবা উত্তরণ ব্যয় বৃদ্ধি পেলে মূলধন ব্যয়ের উপর কি প্রভাব পড়বে, এরকম একটি প্রশ্ন প্রায়ই আসে। এটার উত্তর দেওয়ার জন্যে তুমি এই উদাহরণটা যদি একটু লক্ষ্য করো, তাহলে তোমার এই অনুধাবন প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে। যেমন এখানে আমি মূলধন ব্যয় বের করেছি তোমার কত পার্সেন্ট দিয়ে, 5% দিয়ে। এখন মনে করি মূলধন ব্যয় 3%, উত্তরণ ব্যয় 3%, স্যার মনে করি উত্তরণ ব্যয় 3%। এই যে আমি এখানে আবার এটা একটু দেখাই, ধরি উত্তরণ ব্যয় এফসি 3% গুণ 200 টাকা, তাহলে 3 দুগুণে 6, 6 টাকা। তাহলে উত্তরণ ব্যয় হচ্ছে আমাদের 6 টাকা। আচ্ছা, এখন এই অবস্থায় এই যে 10-এর জায়গায় আমি যদি 6 বসাই, তাহলে আমার এই পার্সেন্টেজটা কি আসে? 8.3। তাহলে দেখা যাচ্ছে যে উত্তরণ ব্যয় যদি হ্রাস পায়, মূলধন ব্যয় হ্রাস পায়, তাহলে উত্তর হচ্ছে, আবার বলি, এই উত্তরণ ব্যয় আগে ছিল আমার কত? 10 টাকা, এখন হয়েছে কত? 6 টাকা। উত্তরণ ব্যয় এখানে 10 টাকা দিয়ে করলে ছিল 8.44, আর উত্তরণ ব্যয় আমি 6 টাকা দিলাম যখন, তখন হয়ে গেল 8.3%, তার মানে কমছে। তাহলে আমরা অনুধাবন প্রশ্নের উত্তরটা এভাবে দিব যে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় ক্ষেত্রে উত্তরণ ব্যয় প্রভাব বিস্তার করে। উত্তরণ ব্যয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে সাধারণ শেয়ারের ব্যয় বৃদ্ধি পায়। উত্তরণ ব্যয় যদি না থাকে বা হ্রাস পায় তাহলে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় হ্রাস পায়। তাহলে উত্তরণ ব্যয়ের সাথে সাধারণ শেয়ার মূলধনের ব্যয়ের সরাসরি বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ওকে, তাহলে আমরা এটা আশা করি বুঝতে পারছি। এবার আমরা আরেকটি মডেল, এটা গেল আমাদের 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার উদাহরণ আমরা শিখলাম। 2, এবার 3 নং উদাহরণটা আমরা একটু তৈরি করি। 3 প্রবলেম 3 মনে করি।
আচ্ছা, এটাতে আমরা পড়ি যে একটি প্রতিষ্ঠান একটি শেয়ার ক্রয় বিক্রি করবে, বর্তমানে 1 বছর মেয়াদী শেয়ারে বন্ডের সরকারি বন্ডের সুদের হার 5%, এরকম বলছে। সরকারি বন্ডের সুদের হার এটাই হবে তোমার আরএফ 5%। আমরা বলছিলাম যে আরএফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট, ঝুঁকিমুক্ত আয়ের হার, অর্থাৎ সর্বনিম্ন যে পরিমাণ আয় আসবে যে বিনিয়োগ থেকে সেটাই ঝুঁকিমুক্ত আয়ের হার। এখানে আমাদের সরকারি যে সিকিউরিটি সমূহ রয়েছে, যে বন্ড সমূহ রয়েছে, সেগুলো সুদের হার হচ্ছে ঝুঁকিমুক্ত, এর জন্য আরএফ হচ্ছে 5%। আচ্ছা, তারপর আমি প্রশ্নে দেখি আর কি আছে। বাজারে সকল শেয়ারের গড় মুনাফার হার 10%, তার মানে বাজার আয়ের হার, বাজার আয়ের হার অর্থাৎ আরএম 10%, বাজার আয়ের হার 10%, এবং উক্ত কোম্পানির জন্য বিটার হার, উক্ত কোম্পানির জন্য বিটার হার হচ্ছে 0.80, বিটার হার হচ্ছে 0.80, বিটা বা বি 0.80। এই অবস্থায় সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত হবে? তাহলে আমরা কেই সমান শিখেছি আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। আরএফ হচ্ছে 5% যোগ আরএম হচ্ছে 10% মাইনাস আরএফ 5%, বিটা হচ্ছে 0.80। তাহলে 5% যোগ 5% গুণ 0.80, 5% যোগ 5 × 40, 4%। তাহলে উত্তর হয়ে যাবে 9%। আচ্ছা, তাহলে আমরা সাধারণ শেয়ার ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে এই পদ্ধতিটা দেখলাম। এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে মূলধন ব্যয় নির্ণয় করা যায়। তাহলে আমার যখন প্রশ্নে এই জাতীয় তথ্যগুলো থাকবে তখনই আমরা এটা দিয়ে করব। আচ্ছা, অনেক সময় বাজার আয়ের হারের পরিবর্তে এরকম একটি তথ্য থাকে, মার্কেট রিস্ক প্রিমিয়াম, মার্কেট রিস্ক প্রিমিয়াম বা বাজার ঝুঁকি অধিহার। তখন এই অংশতে, অর্থাৎ এই 10 থেকে 5 বিয়োগ দিব না, তখন এই মানটা যেটা আছে সেটা সরাসরি আমি এখানে বসাবো, কারণ আরএম মাইনাস আরএফ হচ্ছে বাজার ঝুঁকি প্রিমিয়াম, সেটা এখানে এটার মানটা বসিয়ে দিব। ওকে, তাহলে এখানে আমরা আজকে শিখলাম হচ্ছে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। ওকে, তাহলে আশা করি সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের আর সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলে তোমরা পরবর্তীতে কমেন্টস করলেও আমি এটা তোমাদেরকে দিতে পারবো আশা করি। আচ্ছা, এখন আমাদের আরেকটি মূলধন ব্যয় আছে, সেটা একটু দেখে আজকে শেষ করব। সেটা হচ্ছে অগ্রাধিকার না, অগ্রাধিকার আমরা আগে শিখেছি সংরক্ষিত আয়, সংরক্ষিত আয় মূলধন ব্যয়, যেটাকে সংক্ষেপে বলা হয় কে আর। এখন কে কেন এবং আর কেন? আচ্ছা, এখানে কে দ্বারা তোমার কস্ট বোঝাবে, আসলে কে দ্বারা হচ্ছে কস্ট। আচ্ছা, আর হলো রিটেইনড আর্নিংস। তাহলে কস্ট অফ রিটার্ন আর্নিংস, রিটার্ন আর্নিংসের বাংলা হলো সংরক্ষিত আয়। তাহলে সংরক্ষিত আয় মূলধনের ব্যয়, কস্ট অফ রিটার্ন আর্নিংস, সংরক্ষিত আয় মূলধনের ব্যয়। তাহলে আমরা এটার একটা সূত্র দেখি, কে আর সমান কে ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট। আচ্ছা, তাহলে কে আর সমান কে ইন্টু 1 মাইনাস পিটি। পিটি হচ্ছে পিতে পার্সোনাল, টিতে ট্যাক্স, ব্যক্তিগত করের হার। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কে আর নির্ণয়ে উত্তরণ ব্যয় আসবে না, উত্তরণ ব্যয় বা এফসি আসবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কেন? এটাও তো একটা অনুধাবন প্রশ্ন হতে পারে, তাই না? যে তোমার সংরক্ষিত আয় মূলধনের ব্যয় নির্ণয়ে উত্তরণ ব্যয় কেন প্রভাব বিস্তার করে না? উত্তর হলো যে ফ্লোটেশন কস্টের যে আইটেমগুলো খেয়াল করো, যে ইস্যুইং কস্ট বা শেয়ার ইস্যুকরণ খরচ, দলিলপত্রাদির ব্যয়, তারপর হচ্ছে ডাক খরচ, স্ট্যাম্প ডিউটি, এই জাতীয় কাজগুলো তখনই প্রয়োজন হয় যখন নতুন কোনো শেয়ার ইস্যু করা হয়। আর রিটার্ন আর্নিংসটা হচ্ছে সংরক্ষিত আয় কোম্পানির নিজস্ব মূলধন বা শেয়ার হোল্ডারদের মূলধন।
তো এটা তো আর বাইরে বিক্রি করা লাগতেছে না, যার ফলে এই শেয়ার বিক্রি করতে গেলে যে খরচগুলো হয় সেই খরচগুলো এখানে আসছে না। এর জন্য ফ্লোটেশন কস্ট আমার এই উত্তোলন ব্যয় নির্ণয়ে আসবে না। ফ্লোটেশন কস্টটা কে আর নির্ণয়ে আসবে না, ফ্লোটেশন কস্ট বা উত্তোলন ব্যয় এই সংরক্ষিত আয় মূলধন নির্ণয় আসবে না। তো এখানে কেই নির্ণয় করে আমরা আগে শিখেছি এই যে D0 ভাগ P0 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট বা ব্যক্তিগত করের হার, এটা হইতে পারে, অথবা আমরা আরেকটা যে সূত্র শিখছি D1 ডিভাইডেড বাই P0 প্লাস G, তাহলে 1 মাইনাস পিটি রয়ে যায়। 1 মাইনাস পিটিটা এখানে না হয়, সেটা ডিভিডেন্টের সাথে হয়, এই যে এখানে হয় 1 মাইনাস পিটি। আর যদি সরাসরি কেই দেয়া থাকে তাহলে তো আমরা কেই বসিয়ে অঙ্কটি করে ফেলতে পারবো। আবার এরকম হতে পারে একই অঙ্কে কেইও বের করতে হবে, কে আরও বের করতে হবে। তাহলে তুমি যদি আগে কেই বের করে থাকো উত্তরণ ব্যয় দিয়ে, তাহলে কিন্তু আবার নতুন করে কেই বের করতে হবে উত্তরণ ব্যয় ছাড়া, তারপর তোমার এই সূত্রতে বসিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটিভাবে সূত্রগুলো দেখলাম। আমরা এখন একটা এটার সংরক্ষিত আয় মূলধন ব্যয়ের একটি অঙ্ক দেখি। হ্যাঁ, তাহলে তোমার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক নেই, মনে করি একটি কোম্পানি প্রতি শেয়ার 15 টাকা লভ্যাংশ দেয়। মনে করি এটা হচ্ছে প্রবলেম 4 নম্বর অঙ্ক আজকে। 15 টাকা লভ্যাংশ দেয় বর্তমানে, তাহলে D0 হচ্ছে 15 টাকা। কোম্পানির লভ্যাংশ বৃদ্ধির হার 5%, জি এর মান হচ্ছে 5%। শেয়ারের বর্তমান মূল্য 260 টাকা, শেয়ারের বর্তমান মূল্য মানে P0 260 টাকা। সংরক্ষিত আয় মূলধনের ব্যয় নির্ণয় করো, অর্থাৎ কে আর নির্ণয় করো। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো তোমার যে ব্যক্তিগত করের হার নেই। তাহলে আমরা আগে সূত্রে বসাই কে আর সমান KE ইন্টু 1 মাইনাস পিটি। এখন কেই দেয়া নাই, কেই তোমার বাইর করতে হবে, গ্রোথ রেট আছে, তাহলে এই সূত্রটা হবে D1 ডিভাইডেড বাই P0 প্লাস জি। এটা হলো আমার এই কেই সূত্র। এখন অনেকে চিন্তা করতে পারে এটা 1 মাইনাস পিটি লাস্টে দেই, কিন্তু 1 মাইনাস পিটিটা এখানে হয় না, এটা তোমার লভ্যাংশ থেকে বাদ যায়, তাহলে আমার সূত্র হবে এটা। তাহলে D1 আগে বানাইতে হবে আমার। D1 হলো, এটা আগেই জানো সবাই, D0 ইন্টু 1 প্লাস জি। D0 15 টাকা, 1 যোগ গ্রোথ রেট 5%, 5 15 75, তাহলে হলো 15.75। আচ্ছা, তাহলে আমি বসায় দেই 15.75, আর 1 মাইনাস পিটির জায়গায় 0 দিয়ে দিলাম যেহেতু আমার পার্সোনাল ট্যাক্স রেট নাই। P0 হচ্ছে 260, গ্রোথ রেট হচ্ছে জি এর মান 5%, 0.5 ইন্টু 100। এখন ক্যালকুলেটর দিয়ে তুমি করে ফেলতে পারো। উপরে 15.75 থাকলো, কারণ 1 থেকে 0 বাদ দিলে 1ই হয়, তাহলে এটা পার্সেন্ট হবে 11.06%। আচ্ছা, এখন আরেকটা আমরা করি, যদি পিটি বা পার্সোনাল ট্যাক্স রেট দেয়া থাকে তাহলে কি হবে। তাহলে আজকে আমাদের 5 নম্বর অঙ্কটাতে আমরা একটু দেখি। আরেকটা একটু দেখি। একটি কোম্পানির শেয়ার প্রতি 12 টাকা লভ্যাংশ প্রদান করে, তাহলে D0 12 টাকা। শেয়ারের বর্তমান বাজার মূল্য মানে P0 105 টাকা। ব্যক্তিগত করের হার মানে PT 35%। আচ্ছা, এই অবস্থায় কে আর কত হবে সেটা নির্ণয় করতে বলছে। এখন আমার তো কেই দেয়া নাই, তাহলে আমাকে কেই বের করতে হবে। আচ্ছা, কেই সূত্র আমরা জানি যে এখানে গ্রোথ রেট নাই, D0 ভাগ P0, গ্রোথ রেট থাকলে প্লাস জি হইতো, তাহলে এখানে 1 মাইনাস পিটি। তাহলে D0 হলো আমার 12 টাকা, P0 হলো 105 টাকা, 1 বিয়োগ পিটি হলো 35%। তাহলে আমি এই পাশে চলে আসি, তাহলে 12 ভাগ 105 গুণ 0.65, তাহলে 12কে 105 দিয়ে গুণ, 12কে 0.65 দিয়ে গুণ, অথবা 12কে 105 দিয়ে ভাগ 0.65 গুণ দিলে পার্সেন্টেজ আমি সরাসরি বসা দিই 7.43%। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের দেখো বলছিলাম যে কি কি রয়েছে। প্রথমে আমাদের রয়েছে কেডি যেটা শিখেছি, তারপর কেপি মানে কস্ট অফ প্রিফার্ড স্টক, তারপর আজকে শিখলাম কেই এবং কে আর। এই 4টা মূলধন ব্যয় নির্ণয় করা আমার হয়ে গেছে। এখন আমাদের লাস্ট একটা রয়েছে, সেটা হচ্ছে WACC বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল যেটা, সেটা
নির্ণয় করতে গেলে আমাকে কিন্তু আগে এই কস্টগুলো বের করতে হবে। তো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কি? আচ্ছা, পরীক্ষায় আমার এই অংশটাকে বলা হয় বাংলায় ভারযুক্ত গড় মূলধন ব্যয়। আবার অনেক সময় থাকে কোম্পানির ব্যয়ও যদি বলে, কোম্পানির মোট ব্যয়, তাহলে কিন্তু ডব্লিউএসসিসি, অথবা কোম্পানির গড় ব্যয়, অথবা প্রতিষ্ঠানের মোট ব্যয়ের কি পরিবর্তন ঘটবে, এগুলো যে নামই থাকুক না কেন তোমার ডব্লিউএসসিসি বের করতে হবে। আচ্ছা, আবার কিরকম আসে পরীক্ষার প্রশ্ন? ধরো তোমার একটা এই পরীক্ষায় 4টার মধ্যে ধরো 2টা দেয়া আছে, তারপর বললো ডব্লিউএসসিসি বের করতে, এবং তারপরে আবার গিয়ে বললো উচ্চতর দক্ষতার প্রশ্নে যে ঋণ মূলধনের ব্যয় যদি 10% বৃদ্ধি পায় তাহলে ডব্লিউএসসিসিতে কি প্রভাব পড়বে। তাহলে আবার এই যে চেঞ্জটা হলো ঋণ মূলধন ব্যয়ের, সেই চেঞ্জটা দিয়ে আবার নতুন করে ডব্লিউএসসিসি নির্ণয় করতে হবে। আচ্ছা, আবার অনেক সময় এই যে আমরা যে 4টা নির্ণয় করা শিখলাম, এই যে আমরা এতগুলো সূত্র দেখলাম, যে অনেক সময় এরকমও হয় যে কোনো সূত্রই আমাদের প্রযোজ্য হচ্ছে না, এরকম হতে পারে। তখন তোমার এগুলার গায়ে যে পার্সেন্টেজটা থাকবে, এই পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ, এই পার্সেন্টেজগুলোই তখন হবে ওই মূলধনের ব্যয়। তখন ওই পার্সেন্টেজগুলো হবে ওই মূলধনের ব্যয়। আর যদি সরাসরি বলা থাকে যে তথ্য দেয়া থাকে, তাহলে তো আমাদের প্রশ্নে যে তথ্য দেয়া আছে সেভাবে আমরা তৈরি করব। আচ্ছা, তাহলে ডব্লিউএসসিসি নির্ণয় করতে গেলে 2টা জিনিস লাগবে। কি কি লাগবে? এক হচ্ছে ওয়েট, WEIGHT, ওয়েট, বাংলা হলো ভার। 2 হলো সুনির্দিষ্ট এই মূলধন ব্যয়। মূলধন ব্যয় এর মানে হলো এই যে উপরে লিখলাম কেডি, কেপি, কেআর, কেডি, কেপি, কেআর এবং কেই। এই 2টা জিনিস লাগবে আমার ডব্লিউএসসিসি নির্ণয় করতে গেলে। একটা হচ্ছে ভার আর একটা হচ্ছে এই বিভিন্ন মূলধন ব্যয়গুলো। তাহলে ডব্লিউএসসিসির জন্য আমরা লাস্ট একটা ক্লাস এই চ্যাপ্টারে করব, যেটা আগামী ক্লাসে, যেখানে আমরা ডব্লিউএসসিসি নির্ণয় করা কয়েকটি অঙ্ক শিখিয়ে দিব এবং সবগুলো মিলে কিভাবে একটা কমপ্লিট অঙ্ক হয় সেটাও আমরা একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তখনই এখানে এই ব্যাখ্যাগুলো আবার দিব, যেমন এখানে ওয়েট বা ভার, ভার হচ্ছে মোট মূলধনের কোন অংশে কতটুকু বিনিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে ওয়েট বা ভার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বসে যদি এই আমার লেকচারগুলো ফলো করো বা এই অঙ্কগুলো যদি খাতায় করো বা বইয়ের উদাহরণ তুমি দেখো নিজে বাসায় বসে বসে, তাহলে নিজেই তৈরি করে ফেলতে পারবে আশা করি। তাছাড়াও যদি কোনো বইয়ের, যে কোনো বইয়ের, বাংলাদেশে যত বই রয়েছে, যে কোনো চ্যাপ্টারের যে কোনো প্রশ্নে যদি সমস্যা থেকে থাকে, তোমরা যদি আমাকে মেসেজ করো, আমি চেষ্টা করব যদি আমার চোখে মেসেজটা পড়ে সেটার উত্তর দানের জন্য। তো তোমরা একটু বাসায় স্টাডি করো, ইনশাল্লাহ আশা করি এই সাবজেক্টে কোনো সমস্যা হবে না। তোমরা বাসায় পড়তে থাকো। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।